বছর ধরে চুপ করে থাকায় রাজীব কুমার মামলায় সিবিআইয়ের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। তীব্র ভর্ৎসনা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। বছর ধরে চুপ, তাই রাজীব কুমার মামলায় সিবিআই এর আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। তার আগে দেশের শীর্ষ আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। 2019 সালে রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। 3 দিনের মধ্যে হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সিবিআই। তারপর 6 বছর কেটে গিয়েছে। রাজীব কুমারকে হেফাজতে চেয়ে কোনো আবেদন করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপর গত সোমবার রাজীবের আগাম জামিন খারিজের আবেদন নিয়ে শীর্ষ আদালতে পৌঁছয় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তীব্র ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি বি.আর. গাভাই। কেন্দ্রের প্রতিনিধি সলিসিটর জেনারেল তুষার মেহতাকে প্রশ্ন করেন, 6 বছর আগে আগাম জামিন নেওয়া হয়েছে, আপনারা এতদিন এই নিয়ে ভাবেননি কেন? সলিসিটর জেনারেল তখন বলেন, কলকাতায় সিবিআই তদন্তকারীদের আটক করা এবং সিবিআই অফিসারের বাড়িতে হামলার যে মামলা চলছে তার সঙ্গে এটাও শোনা হোক। প্রথমে মামলাটি শুনতেই রাজি হচ্ছিলেন না প্রধান বিচারপতি। তারপর সলিসিটর জেনারেল অনুরোধ করলে তিনি আরও একদিন শুনানির অনুমতি দেন। শুক্রবার ছিল সেই শুনানি। সিবিআই এর হয়ে সওয়াল করতে উঠে সলিসিটর জেনারেল ফের বলেন, কলকাতায় সিবিআই অফিসারদের গ্রেপ্তার করা হয়েছিল, জয়েন্ট ডিরেক্টরের বাড়িতে হামলা হয়েছিল, গোটা সিস্টেম এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত রাজীব কুমারকে বাঁচাতে নেমে পড়েছিলেন, বাড়ি পর্যন্ত চলে গিয়েছিলেন। যদিও এই সব কথায় গুরুত্ব দেননি প্রধান বিচারপতি। সলিসিটর জেনারেলের উপর কিছুটা বিরক্তই হন তিনি। সিবিআই এর আর্জি খারিজ করে দেন। আজকে 7 বছর ধরে যে অভিযোগ সিবিআই করছিল এবং করে যেভাবে রাজীব কুমারের কাস্টাডি চাইছিল, আজকে প্রমাণ হয়ে গেল যে অভিযোগগুলো যেদিন থেকে উনি ইন্টারিম প্রোটেকশন পেয়ে গেলেন তারপর থেকে একবারের জন্য আর সিবিআই ওনাকে ডাকলেন না। তার কারণটা হচ্ছে মেটেরিয়াল নেই। একটা মিথ্যার উপর ভিত্তি করে কতদিন একটা কেস চলতে পারে? প্রমাণিত হয়ে গেল রাজ্য সরকার সঠিক, রাজীব কুমার সঠিক এবং পুরো ব্যাপারটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। 2021-এর ইলেকশনের আগেও এই কেসটাকে জ্যান্ত করা হয়েছিল, আবারও এই কেসটাকে জ্যান্ত করার চেষ্টা হয়েছিল। ইনভেস্টিগেটিং এজেন্সিদের দিয়ে কখনো ভোট হয় না। সারদা কাণ্ডে মূল মামলার শুনানি চলবে আগের মতোই। 8 সপ্তাহ পর সেই মামলার শুনানি। নিউজ 18 বাংলা। শুভেন্দুর মুখে ফের রাষ্ট্রপতি শাসন। এবারের ডেডলাইন 2026-এর 4 মে। এসআইআর না হলে নির্বাচন নয়, হুঁশিয়ারি বিরোধী দলনেতার। এসআইআর হলো সেমিফাইনাল। আমরা দেখতে চাই আপনাদের কত বড় ক্ষমতা। নো এসআইআর, নো ইলেকশন। 4 মে রাত্রি 12টার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয়, রাত্রি 12টার পরে কাউকে কিছু করতে হবে না, রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। আর রাষ্ট্রপতি শাসন হলে সিপিএম তো তাও টিকে আছে, 2-4টে লোক, এদের তো অস্তিত্বই থাকবে না। 26-এ 250-র বেশি আসনে জেতার চ্যালেঞ্জ তৃণমূলের। বিজেপি 30-এর নিচে আসন সংখ্যা নামলে বিরোধী দল ও দল থাকবে না, পাল্টা তোপ জয়প্রকাশ মজুমদারের। শুভেন্দু অধিকারীর জন্য করুণা হচ্ছে। স্বপ্নে ভাবছে যে এরকম একটা পরিবেশ ভেবে নিচ্ছেন যে কোনো কারণে সমস্ত ব্যবস্থাটা ভেঙে পড়ে গেলে পেছনের দরজা দিয়ে রাষ্ট্রপতি চালাবে আর আমরা রাজভবনে বসে প্রদেশটা চালাবো। সে গুড়ে বালি। শুভেন্দু বাবু এইসব কথাগুলো জনতাকে খেপানোর জন্য, অশান্তি তৈরি করার জন্য এবং একটা ষড়যন্ত্র তৈরি করার চেষ্টা করছে, যেটা কোনো দিন সফল হবে না। আরে এসআইআর হলো না হলো, তৃণমূল কংগ্রেস 250টার বেশি সিটে জিতবে। 30-এর নিচে যদি বিজেপির আসন সংখ্যা নেমে আসে তাহলে মনে রাখবেন, না থাকবে বিরোধী দল, না থাকবে বিরোধী দল নেতা। এসআইআর এ বাধায় গুলির হুঁশিয়ারি। বুধবারই গুলির হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের, পাল্টা চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
মুসলিম ভাইদেরকে যারা আমাদেরকে ভোট দেন না তাদেরকেও বলছি, তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে, তাদের কিন্তু গুলি লাগবে না। তাই তৃণমূলের ভাগে পা দেবেন না। একটা ভোটারকে বাদ দিয়ে দেখুক না ইলেকশন কমিশন, স্তব্ধ করে দেবো একদম। আর ওই ছোড়াটা যেটা একটা মন্ত্রী আছে, হ্যাঁ ছোড়াটা মন্ত্রী একটা হয়েছে, দেখ না তুই কোথায় সিএসএফ গুলি নিয়ে চলে, ওই গুলি তোর বুকে লেগে যাবে। ওর মাস্তানি বার করে দেবো একদম। বালুরঘাটে ঢুকেছি, এবার 10,000 ভোটে জিতেছি, এবার দেখছি আমরা সিআইএসএফ দিয়ে গুলি করে চালাবে বলছি। অত বড় হিম্মত, বাংলার মানুষকে চিনিস না, ওই উত্তরপ্রদেশ দেখাস, 2-4টে ওই কি জানা সুকান্ত এমনি হাওয়া দিয়ে উড়ে যায়, হাওয়া দিয়ে আমাদের কাছে উড়ে যায়। কোনোদিন মাঠে জীবনে দেখেছেন? আয় না একবার বক্তৃতা দিতে আমাদের এখানে, আয় তুই শ্রীরামপুরে বলবি, আয়, তারপর তুই ঘরে ফিরে যাস কি করে দেখবো। ভোটার লিস্ট থেকে 100-র বেশি নাম বাদ। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে চাঞ্চল্যকর অভিযোগ, আর এ নিয়ে রাজনীতির হাওয়া গরম। 26শে বিধানসভা ভোট। পশ্চিমবঙ্গে এসআইআর চালু করছে নির্বাচন কমিশন। উত্তর দিনাজপুরে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ। এই জেলারই গোয়ালপুকুরে 100-র বেশি ভোটারের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ, যা নিয়ে জোর শোরগোল। তৃণমূলের দাবি, সম্প্রতি তারা ভোটার তালিকা সার্ভের কাজ শুরু করে, তখনই সামনে আসে গোয়ালপুকুর 1 নম্বর ব্লকে একের পর এক ভোটারের নাম বাদ গিয়েছে। নির্বাচন কমিশনের পোর্টালে নাম নেই, একজনের এপিক নম্বরে অন্যের নাম। যাদের নাম বাদ গিয়েছে তারা চিন্তায়। 2024-এ ভোট দিয়েছিল আর এখানে নাম কাটে গেছে। কি করে বুঝলেন? ইনকোয়ারি গেছিল, ইনকোয়ারিতে দেখা যাচ্ছে নাম নাই। কি চাইছেন এখন? ভোটার লিস্টের নাম উঠাবো না। কি করে কাটানো আমি তো জানি না। এখন যখন আমি ইনকোয়ারি গেল আমার কাছে, তাই বললো যে আপনার নাম নাই। আমি এখানে আসছি, বেলার কাছে আছি। ভোটার তালিকায় যাদের নাম বাদ গিয়েছে তাদের নিয়ে গোয়ালপুকুর 1 নম্বরের বিডিওর দ্বারস্থ হন তৃণমূল ব্লক সভাপতি। সকলের নাম তালিকায় তোলার আবেদন করেন। 102 জনের মতন নাম কিন্তু ডিলিট হয়ে গেছে। 100% চক্রান্ত, বিজেপির একদম চক্রান্ত এটা। মহারাষ্ট্রতে যেভাবে কারচুপি করে ওখানে দখল করলো, তারপরে দিল্লিতে আমরা দেখলাম, তারপর হরিয়ানাতে দেখলাম। এখন লক্ষ্য হচ্ছে, টার্গেট হচ্ছে ওনাদের বাংলাটাকে দখল করার জন্য এগুলো কারচুপি করছে ওরা। গোয়ালপুকুরের বিডিও বা গোয়ালপুকুরে যাদেরকে বিএলওর দায়িত্ব দেওয়া আছে, সেই সমস্ত বুথ লেভেল অফিসার, তারাই বলতে পারবে কার নাম কেটেছে, সেটা কেন কেটেছে। সেই জবাব তো বিএলওকে দিতে হবে। বিএলওর উপরে যে আছেন বিডিও, সেই জবাব বিডিওকে দিতে হবে। এখানে তো বিজেপি ভোটার লিস্ট তৈরি করেনি। গোয়ালপুকুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি, ধর্মের নামে অধর্ম পালন। বিজেপির বিরুদ্ধে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন ঐক্যের বার্তা। 10 কোটি 11 কোটি লোক, কোথাও একটা ঘটনা ঘটলে সব তো পুলিশ তো বাড়ি বাড়ি গিয়ে পাহারা দেয় না। একটা ঘটনা ঘটেছে, পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে। তোমরা তো সবচেয়ে বড় আনসেফ পার্টি। তোমরা দেশটাকে সর্বনাশ করেছো, মানুষকে সর্বনাশ করেছো, সংবিধানকে সর্বনাশ করেছো, গণতন্ত্রকে সর্বনাশ করেছো, আর ধর্মের নামে অধর্ম পালন করছো। কই আমার সাথে তো কোনোদিন হোলি খেলা নিয়ে রাজস্থানীদের কোনো ঝগড়া হয়নি। আবার আমি যদি তাদের সাথে অংশগ্রহণ করি, তখন আমাকে বলবে দেখো দেখো কি করছে। আমি বেশ করেছে, করবে। আমি যদি গুজরাটের সাথে সাথ দিই, তোর কি? আমি যদি রাজস্থানীদের সাথে সাথ দিই, তোর কি? আমি যদি বাংলার কালচারকে সাথ দিই, তোর কি? আমি যদি রমজানে যাই, তোর কি? আমি যদি গুরুদুয়ারে যাই, তোর কি? আমি যদি বড়দিনে যাই, তোদের কি? আমি ঠিক করব আমি কোথায় যাব না যাব।